আমার স্বামী আমাকে সহ্য করতে পারে না, কিছু হতে না হতেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। কথায় কথায় বলে বেরিয়ে যাও। এবার তো সোজা বাড়ি থেকে বের করে দিল ঘাড় ধাক্কা দিয়ে। আজ 2 সপ্তাহ বাপের বাড়িতে পড়ে আছি, কোনো খোঁজ খবর অব্দি নেয়নি। বলতে না বলতেই কেঁদে ফেলল তিথি। বয়স 19-20 হবে। একটুকুনি একটা মেয়েকে এভাবে বাড়ি থেকে বের করে দেওয়াটা ঠিক হলো? এই ধরনের পুরুষগুলো কি যে চায় তারা নিজেও জানে না। তাসলিমা খাতুন বললেন, এমন কেন তোমার বর? তিথি গাল মুছে বলল, আমি গরিব ঘরের মেয়ে, তাই সহ্য করতে পারে না। কেমন নাক সিটকায় সবকিছুতে, অহংকারী মানুষ। কোনোদিন আমার বাপের বাড়িতে পা রাখেনি। আমরা গরিব বলে আমার বাবাকে বলে ছোট লোক। তাসলিমা খাতুন বললেন, এইসব মোটেও ভালো না, অহংকার পতনের মূল। আমি কাউকে কিচ্ছু বলি না, আমার বাবাকেও কিছু বলি না, উনি গালাগালি করেন বলে। একবার উনি গোলামের পুত বলে ডেকেছিলেন, সেই থেকে যোগাযোগ বন্ধ করে দিতে বলেছেন, কিন্তু আমি যোগাযোগ বন্ধ করিনি। তাই আমাকে আরেক দফা অপমান করলো। আমি কাকে কি বলবো বুঝে উঠতে পারছি না। আমার শাশুড়ি অতটা খারাপ না, কিন্তু ওনার ছেলে হয়ে কথা বলে প্রায় সময় বলেন তোমার শ্বশুর আমাকে রোজ মারতো। এত বদমেজাজি ছিল, তারপরেও আমি কি বাড়ি ছেড়ে চলে গেছি। স্বামীর ঘর করতে গেলে মাটির দলার মতো নরম হয়ে থাকতে হয়। তোমার প্রতি তার কোনো টান নেই, তুমি বুঝতে পারো না? না, টান থাকলে আমি মারধর খেয়েও পড়ে থাকতাম ওই বাড়িতে। পড়ে থাকবোই বা কি করে? আমাকে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, মুখের ওপর গেট বন্ধ করে চলে গেল। দারোয়ানকে বলল গেট খুললে ওদের মুন্ডু কেটে নেবে। আমার গর্ভে বাচ্চা এসেছে, তাই আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি। আমার মামাতো বোন বলল বাচ্চা নষ্ট করে ফেলতে, তাহলে ডিভোর্স হয়ে গেলেও সমস্যা নেই। আমি কি করব বলুন? যাই হয়ে যাক, ওই লোকটার সাথে আর কোনো দিন বনি বনা হবে না আমার। যাদের সাথে সংসার করা যায় তাদের মতো না ওই লোকটা। এত অহংকার, দম্ভ যে মাটিতে পা পড়ে না। কথায় কথায় বাড়ি থেকে বেরিয়ে যাও, কিছু খেতে না চাইলে এত আহ্লাদ আসে কোথা থেকে? এত ছোট লোকের মতো চলাফেরা কেন? এসব কথায় জর্জরিত করে আমাকে। তাসলিমা খাতুন বললেন, তুমি আমার কাছে এসে ভালো করেছো, কিন্তু তুমি আমার কথা শোনো। বাচ্চার কথাটা জানিয়ে দাও তোমার হাজবেন্ডকে। জানে ভালো করে। তাসলিমা খাতুন অবাক হয়ে বললেন, জানার পরও বের করে দিল? তোমার হাজবেন্ডের সাথে কি অন্য কারোর কোনো অ্যাফেয়ার আছে? থাকলে তো ভালোই হতো, কিন্তু সবাই তো আমার মতো গর্ধব নয়। আমাকে পেয়েছে কপাল করে। ওরকম দাম্ভিক অহংকারী দামড়া গন্ডারের সাথে জেনে শুনে কেউ নিজেকে জড়াবে না। আমার বাবা কি দেখেছে এত টাকা পয়সা ধার দেনা করে বিয়ে দিল আমি জানি না। এখন কিছু বললে ফোনের ওপাশে গোলামের পুত বলে চিল্লায়, কিন্তু মেয়ে জামাইয়ের সামনে গেলে সেই নেংটি ইঁদুরের মতো পালাই পালাই করে। তাসলিমা খাতুনের হাসি পেল কথাটায়, কিন্তু উনি নিজের ভাব গাম্ভীর্যতা ধরে রেখে বললেন, তোমার গায়ের রং শ্যাম কালো, এটা বলে কি খোঁচা দেয় তোমাকে? মা গো মা, খোটা দেবে কেন? আমার চেহারায় কি মায়া, তাই তো এতদিন একটু হলেও আদর সোহাগ পেয়েছি। আর সেও অত সুন্দর কোথায়? আমার চাইতে একটু উজ্জ্বল রং। তাছাড়া গায়ের রং ফর্সা হলে কি সুন্দর বলে তাকে? মুখটাকে সারাক্ষণ হনুমানের মতো করে রাখে। আমাকে দেখলেই নাকটাকে এমন ভাবে তুলে রাখে যেন আমি তরতাজা পায়খানা, আর পায়খানার তাজা গন্ধে তার চারপাশ ভরে গেছে। তাসলিমা খাতুন নড়ে চড়ে বসলেন, হাসলেনও। তিথি তা দেখে বলল, আমার কথায় হাসি পাচ্ছে আপনার? আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তা আপনাকে বলতে পারছি না। আমি পরামর্শ নিতে এসেছি, পরামর্শ দিন। আপনার ফি অনেক, বারবার আসতে পারবো না। তুমি কোনো সমাধান না পেলে ফিসটা নিয়ে যেও, যেহেতু তোমার শাশুড়ি আমার ছোটবেলার বন্ধু হয়। ওসব কথা ছাড়ুন, আমি কি করব সেটা বলুন। তাসলিমা খাতুন বললেন, আমার আরো প্রশ্ন আছে তিথি। দেখো, স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কটা খুব সহজ, আবার খুব কঠিন। তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার হাজবেন্ড কোনো একটা কারণে তোমার সহ্য করতে পারে না। তুমি কখনো তার মন জুগিয়ে চলতে চেয়েছো? অনেকবার। রাতে কি এমনি এমনি ভালোবাসতো? বলেই নিজে লজ্জা পেয়ে গেল। তাসলিমা খাতুন হেসে বললেন, লজ্জা পাওয়ার কিছু নেই, বলো।
শাশুড়ি মা বলেছেন সেজে গুজে থাকতে, তাই রাতে সাজগোজ করতাম। কিন্তু সেই গন্ডার তো সাজগোজও পছন্দ করে না। এবার ভীমবার এনে দিল লিপস্টিক মোছার জন্য, ভাবতে পারেন? কি বলো, এ তো রীতিমতো অত্যাচার। শুধু কি তাই, আমি ছোট লোক বলে এক টেবিলে বসে কোনোদিন খাইনি। আমার ব্যবহৃত সাবান কখনো ইউজ করে না। আমার কাপড় চোপড় কখনো তার আলমারিতে ঠাঁই পায়নি। তিথির চোখে জল টলমল করে ওঠে। তাসলিমা খাতুন তাকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদবে না তিথি, বি স্ট্রং। তিথি টিস্যু দিয়ে নাকের পানি মুছে বলল, কাঁদবো না আর, অনেক কেঁদেছি। গুড। তোমার স্বামীর সাথে পরিবারের বাকি সদস্যদের সম্পর্ক কেমন? ভালো। শুধু তোমার সাথে এমন করে? হ্যাঁ। তোমার শাশুড়ি ছেলেকে একটুও বকাঝকা করে না, বোঝায় না? তিথি অবাক কণ্ঠে বলল, অত বড় কলিজা কার? এমন গন্ডার যে একটা চিৎকার দিলে মনে হয় ভূমিকম্প হচ্ছে। তাছাড়া বেয়াদব মানুষের কাছে থেকে যতই দূরে থাকা যায় ততই মঙ্গল। আমার শাশুড়িটা মানুষ খারাপ না, ওনার বাকি ছেলে মেয়েগুলোও অতটা খারাপ না, কিন্তু এটা গুন্ডা হয়েছে। তাসলিমা খাতুন বললেন, এ পর্যন্ত কতবার ঘর থেকে বের করে দিয়েছে? বিয়ের পর ঘর থেকে বের করে দিয়েছে 40-45 বারের মতো, বাড়ি থেকে এই 3য় বারের মতো। আর কত অপমান সইব বলেন? দারোয়ান আর কাজের বুয়া সবাই আমার দিকে তাকিয়ে হাসছিল ঠোঁট চেপে। আমার গলায় দড়ি দিতে ইচ্ছে হয়েছিল তখন। প্রত্যেকবার ঘর থেকে বের করে দিলে শাশুড়ি এসে চেঁচামেচি করলে ঘরে ঢোকাতো, মেঝেতে শুতে বলতো। অনেক রাত মেঝেতে ঘুমিয়েছি, শীতে কেঁপেছি, একটুও মায়া হয়নি। আমাকে বের করে দিলে শাশুড়ি বলতো, ওকে ঠেলে তুই ঘরে ঢুকে যাবি, বলবি এটা আমার ঘর। বলেছো? হ্যাঁ বলেছি, বিনিময়ে মেঝেতে ঘুমাতে হয়েছে। আপনি না দেখলে বুঝবেন না। একটা আগাগোড়া বর্বর প্রকৃতির মানুষ সে। নেই মায়া দয়া টান মহব্বত ভালোবাসা, টনে টনে ইগো আর অহংকার, দম্ভ রাগ আর ক্ষমতার বড়াই। আমাকে ইচ্ছে করলে কাছে টেনে নিয়েছে, আবার ইচ্ছে করলে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে বুঝিয়ে দিয়েছে, বলেছে এটা তোমার বাড়ি নয়, যেন আমি একটা হাতের পুতুল। আমি কোথায় যাব এখন? হতাশ হইও না তিথি। তোমার কোনো বদ অভ্যেস আছে যা তোমার বর অপছন্দ করে? সে তো অনেক আছে, এত কথা বলতে চাই না। আমি ডিভোর্স চাই, ব্যাস। তাহলে বাচ্চাটা অ্যাবর্শন করিয়ে ফেলো। গন্ডারের বাচ্চা গন্ডারই তো হবে, রেখে লাভ কি? তাসলিমা খাতুন ঠোঁটের কোণায় মৃদু হাসির রেখা টেনে বলল, কিন্তু অ্যাবর্শন করানোর সময় তোমার হাজবেন্ডকে লাগবে, তার অনুমতি ছাড়া হবে না। তিথির কপালে হাত। আমি ওই লোকটার সামনে আর যাব না ভাবছি। বাচ্চাটা তো তোমার একার নয়, তাই তোমার একার সিদ্ধান্তে কিচ্ছু হবে না। আর এটা অনেক সেনসিটিভ একটা ইস্যু। তিথি অনুরোধ করে বলল, আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন। আমি এখন শুধু আমার কথা ভাবছি। এই বাচ্চা তো ওরা নষ্ট করতে দেবে না। আমাকে জিম্মি করার একমাত্র হাতিয়ার বাচ্চাটা। তাসলিমা খাতুন খসখস করে কি যেন লিখলেন কাগজে। তিথির দিকে বাড়িয়ে দিয়ে বলল, সন্ধ্যায় পারলে আমার বাসায় এসো, তোমাকে বেস্ট সলিউশনটা দেবো আমি। এটা অ্যাড্রেস। আপনার বাড়িতে কেন? ডিভোর্স পেপার রেডি করার জন্য তোমাদের বিষয়ে আমাকে আরো স্টাডি করতে হবে। আমাকে জীবনে এত বড় একটা সিদ্ধান্ত হুট করে নিয়ে ফেলা যায় না তিথি। ওরা আমাকে ডিভোর্স লেটার পাঠাবে, আমি চাইছি আগে ভাগে পাঠিয়ে দিতে, তাহলে এই একটা জায়গায় আমি জিতবো। ওই লোকটা ভেবেছে আমি তার হাতের পুতুল। না না তিথি, তুমি কারো হাতের পুতুল নও। তোমার কি জেদ, তুমি অবশ্যই জয়ী হবে। আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমাকে সে কখনো চড় মেরেছে? না মানে তোমার গালের পাশে একটা দাগ দেখতে পেলাম যে। তিথি লজ্জায় কুকড়ে গেল, বলল, দেখুন, সেদিন আমাকে শেভ করিয়ে দিতে বললো। আমি কি ওসব পারি নাকি? শেভ করিয়ে দিতে গিয়ে গাল কেটে দিলাম, তাই আমার গালও ছিঁড়ে দিল। তাসলিমা খাতুন বলল, কিভাবে? তিথি চোখ নামিয়ে রাখলো, উত্তর দিল না। আহা, ঘর দোর সব অন্ধকার হয়ে গেল। ফিরে আয় বউ, এত মেজাজ গরম হলে জামাইয়ের ঘর করতে পারে না মেয়েরা। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আম্মা, তোমার ছেলের কাছে আর যাব না। আমি সস্তা হতে হতে একেবারে নিচে নেমে গিয়েছি। আম্বিয়া বেগম রেগে গিয়ে বললেন, তোর মতো খানকির বেটি তো আর দেখিনি। তুই ভাবলি কি করে আমার ছেলে তোকে আনতে যাবে? থাক ওখানে, মর। তিথি অবাক কণ্ঠে বলল, তোমাদের রূপ দেখা হয়ে গেছে আমার। আজলান শেখকে বলবে
ওই শেখ বাড়িকে আমি পা দেখিয়েছি। টুপ করে ফোনটা কেটে দিল তিথি। আম্বিয়া বেগম রাগ সংবরণ করার জন্য পায়চারি করতে করতে বলল, দেখেছো ওই মেয়ের গলা কত বড় হয়েছে? দেখেছো তোমরা? এই বাড়িতে নাকি পা দেখিয়েছে। উপস্থিত কেউ কোনো জবাব দেয়নি। আজলান এসে দরজার কাছে দাঁড়িয়ে জুতো খুলতে খুলতে বলে উঠল, কে কাকে পা দেখিয়েছে মা? আম্বিয়া বেগম চমকে উঠলেন ছেলের গলা শুনে। বললেন, কেউ না, আমরা অন্য কথা বলছিলাম কি বউটারে আনতে যাবি না? বাচ্চা পেটে নিয়ে বাপের বাড়ি আর কতদিন থাকবে? সে বাচ্চা অ্যাবর্শন করাবে সিদ্ধান্ত নিয়েছে, দেখি কতদূর এগোয়। আম্বিয়া বেগম সহ বাড়ি শুদ্ধ সবাই চমকালো কথাটায়। আম্বিয়া বেগমের বড় মেয়ে বলল, ওর সাহস তো কম না। দেখছো মা, মেয়েটা কত বড় শয়তান। ও শয়তান, ওর পুরো গোষ্ঠীটা শয়তান। আম্বিয়া বেগমের বুকটা কাঁপছে। তার বংশধরটা এভাবে চলে যাবে? না না, এ হতে পারে না। তিনি বললেন, বউটার কথা ছাড়, বাচ্চাটার কথা ভেবে বউটাকে নিয়ে আয় বাবা। আজলান মায়ের দিকে ফিরে চাইল। আম্বিয়া বেগম আর কিছু বলার সাহস পেলেন না। রান্নাঘরে গিয়ে তিথিকে ফোন দেওয়া মাত্রই তিথি ফোন তুলল। বলল, আবার কি? তোর পায়ে পড়ি, বাচ্চাটা নষ্ট করিস না। তোমাকে কে বললো কথাটা? আজলান বলেছে। তুই ওর হাতে মরতে চাস? তোমার ছেলেকে এখানে পাঠাও, কে মরবে সেটা তখন দেখা যাবে। আজলানের গলা শোনা গেল। মা, গরম পানিটা দাও। তিথি তার গলা শুনে ফোন কেটে দিল। গলার আওয়াজটা শুনলে ঘৃণায় তার গা রিরি করে ওঠে। আমার মুখের সামনে থেকে খাবার কেড়ে নিয়েছে ওই লোক। আমার কিছু খেতে ইচ্ছে করলে সেটা মুখ ফুটে বলতে পারিনি। কিছু বলার আগেই চিল্লিয়ে বাড়ি মাথায় করে। মেঝেতে কখনো ঘুমিয়েছো মা? আমি ঘুমিয়েছি। মুখে অনেক কিছু বলে ফেলা যায়। আমি কি তোমাদের সব কথা বলি না? তাই তোমরাও পেয়ে বসো। আমি কি ইচ্ছে করে ওই বাড়ি থেকে চলে এসেছি? মালেকা বেগম বললেন, মুখ পাকাবি না। বিয়ে দিয়েছি যখন, তখন ওখানেই থাকতে হবে। এত তেজ কেন তোর? জামাই ওরকম বকতেই পারে, বেরও করে দিবে। তাই বলে সোজা চলে আসবি? আর এখন ও যে তোকে ডিভোর্স দিবে বলছে। ডিভোর্সিদের এই সমাজ কোন চোখে দেখে সেটা জানিস? গায়ে রক্ত মাংস কিছু আছে তোর যে বাচ্চাটা নষ্ট করবি? ওর অভিশাপে মরে যাবি। নিষ্পাপ প্রাণটা নিয়ে খেলা শুরু করছো সবাই মিলে। এখন তো সব দোষ আমার। সবাই এখন ধোয়া তুলসী পাতা। ওই লোকটাকে কিছু বলতে পারো না? নিজের মেয়ে আমাদের কথা শোনে না, সেখানে পরের ছেলে কোন ছাই? তুমি বলছো আমি ওখানে লাথি খেয়েও পড়ে থাকি? হ্যাঁ, থাকবি। তোর বাপের কি অট্টালিকা আছে যে জামাই কিছু বলতে না বলতেই ঠ্যাং দেখিয়ে চলে আসবি? কত বড় বেয়াদব তুই! ওই বাড়িকে ঠ্যাং দেখিয়েছিস। আমার বমি পাচ্ছে। আমার সাথে চিল্লাচিল্লি করবে না আম্মা। আমি একদম বেরিয়ে যাব এই বাড়ি থেকে। কেউ খুঁজেও পাবে না। পারবি না কোথাও যাইতে। তুই এত সহজে কাউরে নিস্তার দিবি না। তিনি চুপটি করে পড়ে রইল বিছানায়। এবার শক্তি ফুরিয়েছে, আর কথা বলতে পারবে না। গলার উপরে কিছু একটা উঠে আসার চেষ্টা করছে। এক দৌড়ে বেসিনের কাছে ছুটে গেল সে। গল গল করে বমি করতে মালেকা বেগম ছুটে এসে পিঠে মালিশ করে দিতে দিতে তুষারকে ডাকলো। তোর আপার জন্য লেবু পাতা ছিঁড়ে নিয়ে আয় তো কয়েকটা। তুষার লেবু পাতা এনে দিল। তিথি সেগুলো নাকের কাছে কষলে শুকতে শুকতে বলল, আম্মারে, আমি বোধহয় মরেই যাব। মালেকা বেগমের চোখ টলমাল করে উঠল। মেয়েকে বুকে চেপে ধরে দোয়া পড়ে ফু দিতে দিতে বলল, এমন অলক্ষণে কথা বলিস না তো। মা হওয়া কি মুখের কথা? জন্যই তোকে বলছি ওই বাড়িতে চলে যেতে। ভালো মন্দ খেতে তো পারবি, শুধু 3 বেলা ভাত পানি খেলে হয় না, ফলমূল খাওয়া লাগে। তোর বাপের এত হেডম আছে তোকে ফলমূল খাওয়ানোর। না না না, আমি মরে গেলেও আর ওই বাড়িতে যাব না। আমাকে 2 পয়সার দাম দেয় না, আমি 1 পয়সাও দিব না। তিথির বাবা মফিজুর রহমান মেয়ের জন্য ফুচকা নিয়ে এলেন আসার সময়। তিথি পই পই করে বলেছে, বাবা ফুচকা খেতে ইচ্ছে করছে, বেশি করে আনিও। মফিজ সাহেব তাই বেশি করে নিয়ে এলেন। তিথি বড় তৃপ্তি নিয়ে সেগুলো খেলো। মনে পড়লো বিয়ের পরের দিনগুলোর কথা। বিয়ের মাত্র 3 দিন পার হয়েছে, বাড়ি ভর্তি মানুষ। আয়েজা কোথা থেকে ফুচকা এনে দিল, বলল, ভাবি, ভাবলাম তুমি খেতে পছন্দ করবে, তাই নিয়ে এলাম। ভাইয়া আসার আগে খেয়ে নাও। তিথি তো মহা খুশি। প্লেট নিয়ে গপাগপ মুখে পুচ্ছিল একটার পর একটা। ঠিক তখনই কোথা থেকে লোকটা এসে চেঁচাতে চেঁচাতে তার হাত থেকে ফুচকার প্লেট কেড়ে নিল। এমনকি অনেক কটু কথাও শুনিয়ে দিল। সে নাকি কোনোদিন খেতে পায়নি, তাই খাবার দেখলে অমন করে, এমন কথাও শুনতে হয়েছে তাকে।
নীরবে চোখের জল ফেলেছিল সে সেদিন। নতুন বউকে কি করে মানুষ এমন কটু কথা বলতে পারে? লোকটা যে এমন বেয়াদব গাদ্দার হবে তিথি সেটা বিয়ের দিনই বুঝতে পেরেছে। ভরা বিয়ের আসরে তাকে দেখে এমন ভাবে নাক মুখ কুচকে ফেললো যেন তার সুন্দর টলমলে মুখটাকে গু লেগে আছে। কেন মুখটা অমন করে ফেললো তিথি সেটা জানতে পারলো বিয়ে পড়ানো শেষে। যেন অধিকার বোধটুকু অর্জন করার জন্য এতক্ষণ চুপ করে ধৈর্য ধরে বসেছিল লোকটা। তার ঘরে এসে মুখটাকে বাদুড়ের পাচার মতো বিকৃত করে সাপ সাপ বলল, এই মেয়ে, মুখে এসব কি দিয়েছ? লাগছে কি রকম? এইসব সাদা বেসন তাড়াতাড়ি ধুয়ে মুছে নাও, নইলে তোমার আর ওই বাড়িতে যাওয়া হবে না। সময় 10 মিনিট। তিথিকে এমন অপমান জীবনে আর কেউ করেনি। শ্বশুর বাড়িতে যাওয়ার সময় সে অনেক কেঁদেছে, মা বাবার ভাইয়ের জন্য নয়, তার সাজ ধুয়ে ফেলতে হয়েছিল বলে। লাক্স সাবান দিয়ে ডলে ডলে মুখটা ধুয়ে মুছে তাকে গাড়িতে তোলা হয়েছিল। একটু ফেয়ার অ্যান্ড লাভলি পর্যন্ত মুখে মাখতে দেয়নি এই দামড়া গন্ডারটা। তিথি এই দুঃখে অনেক রাত অব্দি কেঁদেছে ফুলের বিছানার উপর বসে বসে। তারপর লোকটা যখন ঘরে এলো তখন সে কান্না থামিয়ে দিয়েছে। কিন্তু লোকটা যে মহাবাদর সে কথা তিথি তখনই জানতে পারল যখন আদর দর করা শেষে তাকে বলল, খবরদার, একদম লজ্জা পাওয়ার ভান করবে না। তুমি যে লজ্জাবতী নও সেটা আমি ভালো করেই জানি। আমার আজ ঘুম পাচ্ছে খুব। লোকটা যেন শুনল না। তিথির অবশ্য একটা অপরিচিত লোকের চুমু খেতে মন্দ লাগেনি, আরো পেতে ইচ্ছে করছিল। কিন্তু দামড়া বেটা মাঝপথে তাকে ছেড়ে দিয়ে ভাস করে ঘুমাতে লাগলো। ভোররাতে তাকে ঘুম থেকে টেনে তুলে গোসল করালো। ঘুম থেকে ডেকে তোলায় তিথি যখন মহাবিরক্ত, লোকটার গায়ে আঙুলের গুঁতো মেরে যখন বলল, আমি এত সকালে ঘুম থেকে উঠি না। লোকটা আচমকা এমন রেগে গেল, ছিটকে দূরে সরে বলল, তোমার এত সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? তুমি বেকুব সেটা জানতাম, এতটুকু ম্যানার্স জানো না সেটা তো জানতাম না। ফার্দার এমন গায়ে হাত দিয়ে কথা বললে সোজা বাড়ি থেকে বের করে দেব। তিথি স্তব্ধ। লোকটার হুমকি ধামকি খেয়ে যখন সে কাঁদছিল শাশুড়ি এসে বলল, আরে কাঁদিস না, একটু মানিয়ে নে, দেখবি তোকে অনেক ভালোবাসবে। আর গায়ে হাত দিয়ে কথা বলিস না, নিজে নিজে আগ বাড়িয়ে কাছে যাস না, বুঝলি? ওর মতো করে চল। তিথি তখন কথাগুলো চুপটি করে শুনলেও মনে মনে ঠিক করলো, কচু কচু, আমি কেন তার মনের মতো করে চলবো? আমার কিসের দায় পড়েছে? আমি কি অশিক্ষিত বকরি নাকি? আমি হলাম ইন্টার পাস মেয়ে। আমি গায়ে হাত দিতে না পারলে আমার গায়েও হাত দিতে আসুক। আর ঝামেলাটা লাগলো সেখানে। শাশুড়ির আঁচলটা ঠিকঠাক করে দেওয়ার বাহানায় তিথিকে ছুতে আসলে তিথি এক লাফে দূরে সরে গিয়ে বলল, নারী পুরুষ সমান অধিকার, বুঝলে? পারমিশন নিয়ে তবেই গায়ে হাত দেবে। লোকটা এমনভাবে গলা ফাটিয়ে চুপ বলল যেন সে সিনেমার ফাটাকেষ্ট আর তিথি হচ্ছে রানু মণ্ডল। বিকেলে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হয়েছিল তিথি। বিশ্ববিদ্যালয় চত্বর পার হওয়ার সময় সে দেখলো কত কপতি পাশাপাশি বসে বাদাম খাচ্ছে আর ডালমুট খাচ্ছে, হাসছে, কথা বলছে। আহ, কি সুখ তাদের মনে, কি সুন্দর জুটি। তার জীবনেও এরকম কোনো মানুষ এলো না কেন? অথচ কলেজে ওঠার পর সে কত স্বপ্ন দেখত, সমবয়সী অথবা কলেজের সিনিয়র কেউ তার প্রেমে পড়বে, তাকে সুন্দর নামে ডাকবে, হাত ধরে পাশাপাশি হাঁটবে, ভীষণ ভালোবাসবে। একটু চোখের আড়াল হলে পাগলামি করবে, তাকে সুন্দর উপমা দেবে, বলবে, তোমার গায়ের রং যাই হোক না কেন তুমি আমার চোখে দেখা শ্রেষ্ঠ সুন্দরী। অথচ তার কপালে কি জুটলো? একটা 28-29 বছর বয়সের বুড়ো ছ্যাকড়া, না জানে প্রশংসা করতে, না জানে একটু মিষ্টি করে কথা বলতে, না জানে একটু সুন্দর নামে ডাকতে। সেসব তো দূর, কোনো দিন তাকে নিয়ে শপিংয়ে যায়নি, ডাক্তারের কাছে নিয়ে যায়নি, এমনকি রেস্টুরেন্টে তার পাশাপাশি বসে খায়নি, কারণ সে পাশে দাঁড়ালে সম্মান কমে যাবে। জীবনে যা যা চেয়েছিল কিছুই পেল না সে, যা চায়নি তাই পেয়েছে। যেমন মানুষ দেখে তার ঘৃণা লাগতো তেমন মানুষ তার কপালে জুটছে। একটু যত্ন আত্মি ভালোবাসা সে চেয়েছিল, কিছুই পায়নি। চেয়েছে সিনেমার হিরোদের মতো কাউকে, কপালে একেবারে ফাটাকেষ্ট জুটে যাবে কে জানতো। ডাক্তার দেখানোর জন্য ওয়েটিং রুমে বসেছিল সে। কম্পাউন্ডার এসে বলল, ম্যাম আপনি এখন যেতে পারেন। তিথি চেম্বারে ঢুকতেই দেখলো মহিলা ডাক্তারটি তাকে আগাগোড়া পরখ করছে, কেমন রাগি রাগি ভাব। সব কি ফাটাকেস্টের বাপের বীজ নাকি? নইলে সবখানে এমন মানুষ জুটবে কেন? অ্যাবর্শন কেস? তিথি উপর নিচ মাথা নেড়ে বলল, জি। নাম? মেহবুবা মাহনুর তিথি। আপনার স্বামী কোথায়? মৃত। আপনাকে তো বিধবাদের মতো লাগছে না।
তিথির দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল ডাক্তারনি। তিথি বলল, আমি বাচ্চাটা চাই না, আবার পড়াশোনার ক্ষতি হবে। সেটা বাচ্চা নেওয়ার সময় খেয়াল ছিল না? তিথি ভড়কে গেল, বলল, বাচ্চা যে দিয়েছে তার দোষ, ও সবে আমার হাত নেই। আপনার হাজবেন্ড আফজাল শেখ না? তিথি চমকে উঠল, চোখ দুটো ঈষৎ বড় বড় করে বলল, আপনি কিভাবে জানলেন? উনাকে কে না চেনে? দেখুন, আপনার হাজবেন্ড একজন আইনের মানুষ, বাচ্চাটাও তারই। আমি তাকে ছাড়া আপনাকে কোনো সলিউশন দিতে পারবো না, আমাদের ওপর চাপ আসবে। টাকা তো আমার আব্বা দেবে। টাকা পেয়ে গেলে কাজ করতে সমস্যা কোথায় ডাক্তার? ডাক্তাররা সব কাজ টাকার জন্য করে, একথা আপনাকে কে বলল? আপনি এখন যান। তিথি সরু চোখে চেয়ে বলল, এখানে কি আগে থেকেই আজলান শেখ এসেছিল? তো আসুক, সমস্যা কি? আমি অন্য ডাক্তারের কাছে যাব। এই শহরে কি ডাক্তারের অভাব পাচ্ছে? ডক্টর ভেবাচাকা খেয়ে গেল। তিথি বেরিয়ে গেল, যাওয়ার সময় বলল, ফ্রিজটা তাহলে আজলান শেখের কাছ থেকে নিয়েন। গন্ডারের বাচ্চা গন্ডার, তোর বংশবৃদ্ধি হতে দিব না আমি। এ বলে বিড়বিড় করতে করতে বেরিয়ে এলো তিথি। বাড়ি ফেরার পথে অন্য একজন গায়েনী বিশেষজ্ঞের খোঁজ নিয়ে এলো তিথি। আজলান শেখের এসব ষড়যন্ত্র তাকে ঠেকাতে পারবে না। দরকার পড়লে সে গলায় দড়ি দিয়ে আজলান শেখের নামে চিঠি লিখে যাবে। মরেও শান্তি দেবে না সে লোকটাকে। তাকে অসহায় অবলা পেয়ে দিনের পর দিন নির্যাতন করেছে শারীরিক মানসিকভাবে। লোকটাকে সে কিছুতেই ক্ষমা করবে না। বাড়ি ফিরতে মা হাসি মুখে দৌড়ে এসে বলল, হ্যাঁ রে তিথি, শোন না, জামাই ফোন দিয়েছে আমার ফোনে, বলছে তোরে পাঠাই দিতে। ফোন দিয়েছে শুনে তিথি একটু খুশি হলো, কারণ আজলান শেখ এখন ভয় পাচ্ছে বাচ্চাটা হারিয়ে ফেলবে বলে। এমন ভয়ই তো দেখতে চেয়েছিল তিথি। আর কি বলেছে? বলল গাড়ি যাবে, আপনাদের মেয়েকে বলুন তৈরি হয়ে থাকতে, গাড়ি গেলে যেন উঠে পড়ে। মেয়েকে একটু ভালো বুদ্ধি শুদ্ধি দিন। বাবা মা তো মিলে মেয়েকে উস্কে দিলে ঘর তো ভাঙবেই। তিথি হা হা করে হেসে উঠে বলল, ফাটা কেষ্ট ভয় পাইছে আম্মা, বুঝলে? অনেক তো বাহাদুরি করলো। তুমি ফোন করে বলো আমি যাব না, কিছুতেই না। মালাকা বেগমের মুখখানা চুপসে গেল, বলল, জামাই যদি আসে তাও যাবি না? তিথি গালে হাত দিয়ে বলল, তওবা তওবা, কি বলো আম্মা? আজলান শেখ জীবনেও আসবে আমাকে নিতে? তুমি কি জেগে জেগে স্বপ্ন দেখতেছো? মাঝে মধ্যে এমন আউলা ঝাউলা কথা বলো যে কচু গাছে ফাঁস খাইতে ইচ্ছা করে। তুই সত্যি সত্যি বাচ্চাটা নষ্ট করে ফেলবি তিথি? তোর মনে একটু মায়া দয়া হচ্ছে না বাচ্চাটার জন্য? মায়ের মন এত ফাঁসান হতে পারে না তিথি। মাকে ছাড়ি মেরে চলে এলেও কথাটা তিথিকে ভাবালো। বিছানায় চিত হয়ে শুয়ে শুয়ে ভাবলো ওয়েটিং রুমে বসা ওই রোগীটির কথা। ওই মহিলার কিছুতেই বাচ্চা হচ্ছে না, তাই কত কষ্টে আছে। তিথির ভীষণ কান্না পেল, কিন্তু সে কাঁদলো না বাচ্চার খচ্চর বাপের কথা মনে পড়ায়। মালিকা ফোনটা কানে ধরে ঘরে ঢুকে এসে বলল, এই তিথি নে, তোর শাশুড়ি ফোন দিয়েছে। তিথি মাথা তুলে চাইল, বলল, কথা বলার মুড নেই। হ্যাঁ বেআইন, দিচ্ছি। এই নে, কথা বল, সালাম দে। তিথি ফোনটা কানে লাগিয়ে বলল, হ্যাঁ বলো। মালিকা বেগম অবাক হয়ে বললেন, আদব কায়দা সব ভুলে গেছিস দেখছি। আহা, কথা বলতে দাও তো আম্মা। দেখ বউ, তুই ভুলভাল ওষুধ টষুধ খাবি না কিন্তু। আল্লাহর কসম লাগে, ওই বাচ্চা যদি কিছু হয় আমি নিজে বিষ খাবো। ওই বাচ্চাটা হোক, তারপর তোরা যা ইচ্ছা তাই করিস। এসব তোমার কথা নাকি তোমার ছেলের? আমার ছেলের কথা হবে কেন? তোমার গুণধর ছেলে কোথায়? আম্বিয়া বেগম পাশে তাকালেন। উনি ছেলের ঘরে বসে আছেন। আসলান এক পায়ের উপর অন্য পা লম্বা করে রেখে পিঠের নিচের বালিশে ঠেস দিয়ে বসে টিভিতে নিউজ দেখছে। কোলের উপরও একটা বালিশ। মনোযোগ কোন দিকে আম্বিয়া বেগম বুঝে উঠতে পারলেন না, বললেন, ওর ঘরে বসে টিভি দেখছে। শুনে খুশিতে মরে গেলাম। রাখো ফোন। শোন না বউ, ও নিজেই বলছে তোকে চলে আসতে। বাচ্চাটা হোক, তারপরে ডিভোর্স খেলিস মা আমার, বাচ্চাটা নষ্ট করিস না। ব্যাপার কি শাশুমা? ছেলের সামনে বসে এত ভালো কথা বলছেন, ছেলে সরলেই তো খারাপ বেটি ডাকতে দুবার ভাববেন না। আম্বিয়া বেগম থতমত খেয়ে বললেন, তুই একটা কথা বল, আসবি কি আসবি না? যাব না মানে যাব না, ব্যাস। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে আবার বলছে ফিরে যেতে। কেন? আমাকে কি কিনে নিয়েছো মা ছেলে মিলে? আম্বিয়া বেগম কিছু বলার আগেই আসলান বলল, মা ফোনটা দাও। আম্বিয়া বেগম ফিসফিস করে বললেন,
বকিস না বাবা, একটু বুঝিয়ে সুঝিয়ে বাড়ি আনতে পারিস কিনা দেখ, তারপর ওই বেটির কি হাল করি আমি দেখ। আজলান ফোন কানে দিয়ে বলল। হ্যালো, শুনতে পাচ্ছ? তিথি চুপ করে রইল, মাকে খুঁজল। মালেকা বেগম বাথরুমে গিয়েছেন। তিথি তেতো মুখে বলল, হা গাড়ার সময় পাই নাই। আজলান আরো কয়েকবার হ্যালো হ্যালো বলতে তিথি নাকে সুরে রোবট গলায় বলল, দুঃখিত, ফোনের মালিক এখন হাঁকতে গেছে, অপেক্ষা করুন, নইলে ফোন রাখুন। তিথি কথাটা বলা মাত্রই আজলান ঘর ফাটিয়ে চিৎকার করে উঠল। মেহবুব। আম্বিয়া কেঁপে উঠলেন, বুক ধরপড় করে উঠল উনার। বুকে হাত দিয়ে অগ্নিশর্মা ছেলের শক্ত মুখপানে চেয়ে বিড়বিড় করলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খানকির বেটি আবার কি বলে বসলো কে জানে। কেন, আমি কি ওই মেয়েরে বউ করে আনতে গেলাম খোদা? তিথি ফোনটা কেটে দিয়ে চিত হয়ে শুয়ে পড়ল। জোরে জোরে হাসলো, মন থেকে হাসলো, মনে দুঃখে রসিয়ে রসিয়ে গাইল, দেখতে বর বর কিন্তু আস্ত বর বর, একটা চুটে গেছে কপালে, দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলুরাম, ফেসে গেছি আমি অকালে। আম্বিয়া বেগম ধীরে সুস্থে জিজ্ঞেস করলেন, কি হলো রে, কি হলো আবার? আজলান ঘরের এক কোণা হতে ও কোণা অবধি চোখ বুজে পায়চারি করতে লাগলো। তার মাথায় রগ দপদপ করছে। আম্বিয়া বেগম বললেন, ও আজলান, কি হলো বল না। আজলান অনেকক্ষণ পর থামলো, রিমোট চেপে টিভি অফ করলো, ড্রয়ার থেকে চাবিটা হাতে নিল, বালিশের উপর থেকে ফোনটা হাতে নিল, আলনার উপর থেকে গ্রে শুট ভেস্টটা কাঁধে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, আমি আসছি। আম্বিয়া বেগম পিছু পিছু ছুটলেন। কোথায় যাচ্ছিস? বল্লা, কিছু তো বল বাবা। ওকে নিয়ে আসবো। তিথির ভীষণ খিদে পেয়েছে। মাগরিবের পরপর ভীষণ খিদে পাচ্ছে ইদানিং। দুপুরের ভাত বেঁচে গেলে সে আছরের আজানের পর আবার খায়। আজকে খায়নি, তাই খিদে আরো জোরসে বেড়েছে। তরকারি পাতিলের ঢাকনা উল্টে দেখলো চিংড়ি মাছের ঝোল আর 3টে চিংড়ি রয়ে গেছে। সেই পাতিলে দুমুঠ ভাত মিশিয়ে মাখতে মাখতে 2-4 লোকমা পুড়ে দিয়েছে মুখে। তখনই কলিং বেল বেজে উঠল। তুষার আর বাবা নেই বাড়িতে, মা নামাজ পড়ছে। তিথি ভাবলো হয়তো তুষার আর বাবাকেও এসেছে। তাই ভাত চিবোতে চিবোতে বাম হাত টেনে দরজা খুললো। দরজা খোলা মাত্র আজলানকে দেখে ভূত দেখার মতো চমকে উঠতে দেরি। তার হাতটা শক্ত করে ধরে, একদম চুপ বলে গাড়ি থেকে টেনে নিয়ে যেতে আজলানের দেরি হয়নি। কোরবানি গরুকে যেমন টানে ঠিক সেভাবেই টানতে টানতে নিয়ে যাচ্ছিল। তিথি বসে গেল আর না পারতে। আজলান চোখ নিচু করে তাকে দেখলো। তিথির ঠোঁটের একপাশে ভাত আর ঝোল লেগে আছে, ডান হাতে ভাত মাখা তো আছে। দেখতে দেখতে বমি পেয়ে গেল তার। তিথি এতক্ষণ কথা বলতে পারছিল না ভাত মুখে থাকায়। ভাতগুলো খাওয়া শেষে হাতে লেগে থাকা ঝোল ঝোল খেতে খেতে বলল, আচ্ছা, ভাতগুলো খেয়ে আসি। আমার হাতে মাখা ভাতগুলো এখন কে খাবে? ওগুলো ফেলে দিলে অপচয় হবে না? তুমি তো অপচয় করা পছন্দ করো না। আজলাল দাঁতে দাঁত চেপে তাকে হ্যাসকা মেরে টেনে তুলে গাড়িতে বসিয়ে জোরে গাড়ির দরজা বন্ধ করে বিড়বিড় করে বলল, কি দোষ করলাম জানি না, এমন একটা বস্তি কি করে জুটলো কপালে। সারা রাস্তা ভর তিথি ঢেকুর তুলতে তুলতে এলো। একটু পানি পর্যন্ত খেতে দেয়নি গন্ডারটা। এত অত্যাচার করে তাকে। গন্ডারটা সন্ত্রাস দমনকারী চৌকস বাহিনীর সদস্য না হলে নারী নির্যাতন গেছে সে কবে গলাতে ভরে দিত। তারপর বলতো, নে মদন, এবার টান জেলের ঘানি। তুই করবি সন্ত্রাস দমন, নিজেই তো আস্ত একটা সন্ত্রাস। তিথির ঢেকুর বেড়েই চলেছে। আজলান গাড়ি থামিয়ে একটা পানির বোতল কিনে দিল, বলল, আর একটা কথাও বলবে না। তিথি বোতলে ছিপি খুলে মুখ বসিয়ে চুকচুক করে পানি খেতে খেতে আজলানের দিকে তাকালো। আদেশ অনুযায়ী কোনো কথা বলল না। লোকটার কালো কুচকুচে দাড়ি, গভীর ভিড়ে ঠোঁট দুটো যেন গভীর জঙ্গলের মাঝে হদিস না পাওয়া সেই গুহার মুখ। খুললেই যেন গপ করে একটা আস্ত মানুষ গিলে ফেলার ক্ষমতা রাখে। মনের দুঃখে তিথি আপাতত কিছু বলল না। ঝগড়া করতে দুজন মানুষ লাগে। একজন মানুষ কতক্ষণ একা একা ঝগড়া চালিয়ে যেতে পারে। তার মধ্যে তিথি আবার গর্ভবতী। তার এত শক্তি কোথায়? এদের পুরো শেখ গোষ্ঠীর কাজ হচ্ছে জুতো মেরে গরু দান করা। তাকে সেদিন অপমান করে বের করে দিল, আর আজ আবার গরুর মতো টানতে টানতে নিয়ে যাচ্ছে। শাশুড়িটাও সারাক্ষণ গালিগালাজ করে, আবার বিপদে পড়ে গেলে মিঠা মিঠা কথা বলে তাকে হাত করার চেষ্টা করে। সবকটা ভণ্ড। তিথির দুঃখ হলো, একটা ভালো মানুষ, ভালো পরিবার তো সে চেয়েছে। এত বাড়ি গাড়ি দিয়ে কি হবে? এসব কে কত বয়সে ঠ্যাং দেখিয়েছে হিসেব নেই। এসব তো সে চায় না। একটা মিষ্টিমুখ বর চায়। বাড়ি পৌঁছানো মাত্রই তিথি গাড়ি থেকে নেমে ডানে বামে ওকে ঝুঁকি দিল। বাড়ির দক্ষিণ দিকের সুইমিং পুলে বাড়ির বাচ্চা কাচ্চাগুলো হইচই করছে। আয়জাকে উপস্থিত দেখলো সে। ওদের দেখাশোনা, গোসল করানো আর খাওয়া দাওয়ার দায়িত্ব আপাতত আয়জা নিয়েছে। সারাক্ষণ ওদের পেছনে লেগে থাকে। বটা ছাড়া বাকিদের তিথির অতটা খারাপ লাগে না। বকলে, কথা শোনালে অত গায়ে লাগে না।
কারণ দোষ তো তারও আছে। সে বিশ্বাস করে দোষে গুণে মানুষ, দোষ না থাকলে তাকে মানুষ বলে না, তাকে বলে রোবট। তিথিকে দেখে বাচ্চাগুলো ইতিমধ্যে চেঁচিয়ে উঠেছে। তাদের সাথে মিশলেও গন্ডারটার সমস্যা, ওর কাছে ঘেঁষতে দেয় না বাচ্চাগুলোকে, যেন ওর আশেপাশে থাকলে গায়ে গন্ধ লেগে যাবে। তিথির বড় অপমান লাগে সেসব। আজলান বাচ্চাদের ডাকাডাকি চেঁচামেচি কানে না তুলে তার হাত ধরে টেনে নিয়ে গেল। তিথি ব্যথা পেয়ে বলল। আজলান ঘরে এসে তাকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে বলল, দ্রুত গোসল নাও। আমার কাপড় চোপড় ফোন সব বাড়িতে। আজলান কাকে যেন ফোন করলো। মফিজুর রহমান ফোন তোলা মাত্রই বললেন, হ্যাঁ বাবা, ওকে এইভাবে নিয়ে যাওয়াটা কি ঠিক হলো? অত ঠিক বেঠিক জানতে চাইনি। আপনার মেয়ের ব্যাগ, ফোন আর যাবতীয় জিনিসপত্র যা আছে সব আমাদের ড্রাইভারকে দিয়ে দেবেন। সে কিছুক্ষণের মধ্যে যাবে। রাখুন। মফিজ সাহেব বলে উঠলেন, ওর সাথে যদি একটু কথা বলতে পারতাম। মেয়েটা চলে গেল, মুখটাও দেখলাম না। আজলান বিরক্তিকর গলায় বলল। অসহ্য। বলেই তিথির দিকে ফোনটা বাড়িয়ে দিল। তিথি একটু দূরে চলে গেল, ফিসফিস করে বলল, হ্যাঁ বাবা বলো। মফিজ সাহেব গর্জন করে উঠলেন, সবাই এখানে বলা বলি করছে ওই গোলামের পুত নাকি তোকে টানতে টানতে গাড়িতে তুলেছে। হ্যাঁ। শালাকে আমি দেখে নেব, ও পেয়েছেটা কি? আমার মেয়ে কি হাতের পুতুল? আজলান ভেস্ট খুলে রাখতে রাখতে ভুরু কুচকে তিথির দিকে তাকালো। তিথি তার দিকে কোনা চোখে তাকিয়ে ফিসফিস করে বলল, আচ্ছা আর গালাগালি দিও না, আমার উপর ভরসা রাখো, আমি এদের সাইজ করে ছাড়বো। তোর শ্বশুর বাড়ির মাতারি 1 নম্বর চল্লাদ, বুঝলি? ছেলের কান ভারী করে। আমাকে আজ তোর শাশুড়ির এক আত্মীয় বলল তোর জামাইয়ের নাকি তোর শাশুড়ির আর একটা বিয়ে করাবে বলছে। কত বড় বজ্জাত ছেলে দেখেছিস? আমি সব জানি আব্বা। তোর পাশে ওই আহাম্মুক আছে নাকি? হ্যাঁ। ও, তাই তুই এইভাবে কথা বলছিস? শোন, যদি তোকে আর একবারও ঘর থেকে বের করে দেয়, একেবারে ঠ্যাং দেখিয়ে চলে আসবি। আমার মেয়েকে বের করে দেবে। তিথি বিড়বিড়িয়ে বলল, ঠ্যাং দেখেও লাভ হয়নি, এদের অপমান করলে তা গায়ে লাগে না। আজলান এসে ফোন কেড়ে নিল। তিথিকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে তোয়ালের শাড়িটা দিল। তিথি বলল, আমি তোমার ঘরে থাকবো না। কোথায় থাকবে সেটা আমি ডিসাইড করব, নট ইউ। তিথি লম্বা জিব্বাটা বের করে বলল, আমি ঠিক করব। আজলান দরজাটা টেনে বাইরে থেকে বন্ধ করে দিল। তিথি চেঁচিয়ে বলল, এই লোক, পেটিকোট ছাড়া শাড়ি পরা যায় নাকি? আজলান দরজা খুলে দিল, বলল, নিজে নাও। তিথি তার ড্রয়ার খুলে পেটিকোট বের করলো। ওয়াশরুমে ঢুকে আবারও কি মনে করে বের হলো। আজলান মেঝের দিকে তাকিয়ে দেখলো মেঝেটা ভিজিয়ে ফেলেছে তিথি। সে চেঁচিয়ে বলল, এই মাথায় মগজ বলতে কিচ্ছু আছে? তিথি ভরকে গিয়ে কপাল কুঁচকে চেয়ে বিড়বিড় করে বলল, এমন করে কে বেটা? ওমা ওমা, কি করলাম আমি? তুমি ভেজা ফায়ে হাঁটছো, মেঝে ভিজে যাচ্ছে দেখছো না? আবার কেন বের হয়েছো? ওগুলো নেয়ার জন্য। আজলানের কপালে ভাঁজ পড়ল। কোনগুলো? তিথির লজ্জাবনত মুখে বলল, ব্লাউজ আর ওটা। তোমার যা যা লাগে সব একেবারে নিয়ে ওয়াশরুমে যাও। তিথি জোরে জোরে ড্রয়ার খুলে কাপড় চোপড় খুঁজে নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল সেরে বের হতেই দেখলো লোকটা উদাম গায়ে বসে টিভি দেখছে, কিন্তু চোখ হাতের ফোনের দিকে। টিভিতে চোখ রাখা মাত্রই তিথির চক্ষু ছানা বড়া। একটা নেংটি মেয়ে কি বাজে পোশাক পরে কোমর দুলিয়ে দুলিয়ে নাচছে। তিথি রিমোট কেড়ে নিয়ে টুক করে টিভি বন্ধ করে বলল, বউ নাই তাই এতদিন ও সব দেখছিলে নাকি তুমি? হ্যাঁ। আজলান ফোনে এতটাই ব্যস্ত যে চোখ তুলে তাকালো না। কাজ শেষে মাথা তুলে বলল, কি বললে? চেহারাটা এখন হনুমানের মতো বানিয়ে ফেলেছে, অথচ এতক্ষণ স্বাভাবিক ছিল। তিথি স্পষ্ট করে বলল, নিংটি মেয়েগুলোকে দেখতে তোমার ভালো লাগে তাই না? কথাগুলো একটু আওয়াজ করে বলল সে। বলার পর স্তব্ধ হয়ে গেল আজলানের প্রতিক্রিয়া দেখে। কি এমন বলল যে এভাবে দাঁত কটমট করতে হবে? বিছানা থেকে নেমে টি শার্ট হাতে নিয়ে এমন ঝাড়া মারল তার মুখের সামনে, তিথির মনে হলো তার কলেজা ফুসফুস সব দুলে উঠল যেন। তারপর দাঁতের পেছনে নিচের ঝকমক দাঁতগুলোকে পিষতে পিষতে বেরিয়ে গেল লোকটা। তিথি দরজার কাছে গিয়ে বলল, সদা সত্য কথা বলিবে, এই কথা যে বলেছে তার সাথে রাগ দেখাও। আমি তো জাস্ট সেটা করে দেখিয়েছি। আজও আম্বিয়া বেগম ঘরে এসে বললেন, এই বাড়িকে ঠ্যাং দেখিয়েছিস না, তাও আবার এলি যে? তিথি হাহা করে হেসে বলল, তোমাদের লজ্জা শরম নেই? ঠ্যাং দেখানোর পরেও ঠ্যাং ধরে মাপ চেয়ে নিয়ে এলে কেন? বোঝো আমার দাম কত? আম্বিয়া বেগম অপমানিত হয়ে চেয়ে রইলেন। এই মেয়ে কিসের তৈরি? বলল,
আমি চাই তুই ওর সাথে ভালো করে সংসার কর, নাতিপুতিতে ভরে উঠুক আমার ঘর দুয়ার। এত বড় বাড়ি ঘর ওদের জন্যই তো বানিয়েছি। তিথি শাড়ির কুচি ঠিক করতে করতে বলল, তোমার ওই রসকসহীন ছেলেকে আমার সাথে ঝুলিয়ে দিয়ে বহুত নাচা নেচেছ সুমনা। রসকস নেই বলেই তো গরিব ঘরের মেয়ে এনেছো, নইলে তুমি পারফেক্টিকে খুঁজে আনতে। বেকুব মাথা মোটা, ও ছোট থেকেই ওরকম গাদ্দার, তাই ওর জন্য একটা সাদামাটা বউ খুঁজে এনেছি যাতে মুখে মুখে তর্ক না করে, ওর মন জুগিয়ে চলে। তুই এমন বোম্বে মরিচ ছবি কে জানতো? তোকে প্রথম দেখায় তো মন্দ লাগেনি রে, তুই একটু ওর মনের মতো হয়ে চলতে পারিস না? অনেক মন জুগিয়ে চলেছি, আমার ডিসিশন ফাইনাল। বাচ্চাটা তোমাকে ধরিয়ে দিয়ে এই বাড়িকে ঠ্যাং দেখিয়ে চিরতরে চলে যাব। আম্বিয়া বেগম তিথির মাথাটা ঠেলে দিয়ে বললেন, তোর মতো মেয়ে আমি আমার জীবনে দেখিনি। আজলান ঘরে আসতে আম্বিয়া বেগম বেরিয়ে গেলেন। আজলান ফোনটা কানে চেপে ধরে তার সিক্রেট ড্রয়ারটাতে চাবি লাগালো। কথা বলতে বলতে দেখলো তিথি ব্লাউজটা শুধু টানছে, কোথায় একটা টান পড়ছে। অস্বস্তিতে তার চোখ মুখ তেতো হয়ে আছে। আজলান ফোনে কথা বলা শেষে বলল, সমস্যা কি তোমার? তিথির হাত থেকে তোয়ালেটা মেঝেতে পড়ে গেল। সে মেঝে থেকে ভেজে তোয়ালেটা নেওয়ার সময় আজলান দেখলো ব্লাউজের উপরে বোতাম নিচেরটার সাথে লাগানো। এভাবে সব এলোমেলো ভাবে লাগিয়েছে। আশ্চর্য হলো সে। গালের ভেতর কথা রেখে এক দৃষ্টে তিথির দিকে চেয়ে রইল সে। তিথি তোয়ালেটা বালতিতে ছুঁড়ে মারল। আজলানকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকে বালতিটা হাতে নিল, আবারও ফিরে চাইলো। আজলানকে একইভাবে চেয়ে দেখতে দেখে বিড়বিড় করে বলল, মনে হয় রাতের শয়তানটা গায়ে এসে বসেছে। সে ঘর থেকে বের হবে এমন সময় আজলান তার বাহু খপ করে ধরে টেনে এনে বলল, গবেট কোথাকার, ব্লাউজের বোতাম উল্টাপাল্টা লাগিয়েছো, ঠিক করো। তিথি শাড়ি আঁচল সরিয়ে বলল, ও মা, তাই তো, তোমার চোখ তো ডেঞ্জারাস। বলে এই বোতামগুলো ঠিকঠাক লাগাতে শুরু করলো। আজলান বলল, ও শিট, তোমার মধ্যে লজ্জা বলতে কিছু নেই? মানুষকে দেখিয়ে দেখিয়ে কেউ বোতাম ঠিক করে? তিথি বুঝলো না বরের সামনে ব্লাউজের বোতাম ঠিক করতে লজ্জার কি আছে। সে জিজ্ঞেস করলো, তোমার আছে? মানে? তোমার লজ্জা শরম থাকলে সেটাকে যত্ন করে রাখো। আমারটা তুমি কবেই চিবিয়ে খেয়ে ফেলেছো। জিভটাকে কন্ট্রোল করতে শেখো, নইলে। আইজা এসে বলল, ভাবি তোমার কাঁথাটা নিয়ে এসো, শুধু বাকিটা আমি ঠিকঠাক করে রেখেছি। কি হয়েছে? ভাবি বলছিল আজ থেকে আমার সাথে থাকবে, তাই বলতে এসেছি। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? তিথি বলল, ডাক্তার বলেছে। কি বলেছে? ওটা তো আর করতে পারবে না, তাই আর কি। আজলান গর্জে উঠে বলল, ওটা মানে কি? স্পষ্ট করে বলো ফাজিল। তিথি ভরকে গিয়ে বলে ফেলল, আরে বোঝো না, ডাক্তার বারণ করেছে। পিনপতন নীরবতার একটা ফোয়ারা বয়ে গেল চারপাশে। আজলান স্তব্ধ, হতচকিত, অপমানিত। আইজা লজ্জায় কোনো মতে পালিয়ে গেল। তিথি বলল, ডাক্তার পই পই করে বলে দিয়েছে বর ডাকলে একদম কাছে যাবে না, বলবে আমার কাছে বাচ্চা আগে। আজলান পাথরের মূর্তি নিয়ে চেয়ে রইল তার দিকে। তিথি খেয়াল করলো তার চোখ দুটো পিটপিটও করছে না। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ডেপুটি ডিরেক্টর কোনো অস্ত্রযুদ্ধ ছাড়াই ভবলীলা সাঙ্গ করলো নাকি। পরে ভাবলো, ধুর, ফাটাকেষ্ট চিল্লানি দিতে না পারলে এরকম পাথরের মতো শক্ত হয়ে চেয়ে থাকে। কিন্তু জিপ থেকে পাকস্থলী অবধি সব গালাগালির ধমকাধমকি আর চিল্লাচিল্লি দিয়ে ভরা। তিথি বলল, আমি ডক্টরকে কি বলেছি জানো? বলেছি কাছে এলেই মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে। বলেই একা একা হেসে উঠে বেরিয়ে যাবে এমন সময় আজলান তাকে চেপে ধরে ঘরে ঢুকিয়ে ধপাস ধপাস শব্দে দরজা দুটো বন্ধ করে দিল। তিথি চিল্লিয়ে উঠে বলল, আমি সদা সত্যি কথা বলি, আজও তাই বলেছি। তিথির চেঁচামেচি শুনে আম্বিয়া বেগম ছুটে এসেছেন। দরজা ধাক্কা দিয়ে বলতে লাগলেন, তোরা কি শুরু করেছিস বলতো? শান্তিতে একটু বসতেও দিবি না? আজলান দরজা খুলে দিতে আম্বিয়া বেগম আর আইজা ঘরে ঢুকে পড়ল। দুজনেরই চক্ষু ছানা বড়া তিথিকে দেখে। মুখে টেপ, হাত পা বাঁধা। তিথি পা দুটো লম্বা করে টেনে টিভিতে গোপাল ভাঁড় দেখছে। আইজা ঠোঁট টিপে হাসলো। আম্বিয়া বড় বড় চোখ করে বললেন, কি করলি এটা? এই বাড়িকে নাকি ঠ্যাং দেখিয়ে চলে যাবে, তাই বেঁধে রেখেছি। আম্বিয়া বেগম তিথিকে জিজ্ঞেস করলো, এবার ভালো লাগছে তোর বজ্জাত মেয়ে? তিথি উপর নিচ মাথা দুলিয়ে জানালো, হ্যাঁ। আম্বিয়া বেগম অবাক কণ্ঠে বলল, হারামজাদি। তিথি কথা বলতে পারছে না, তাই চোখ দুটো টেরা করে তাকালো। আজলান ফোল্ডিং আয়রন টেবিলে তার ইউনিফর্মটা আয়রন করাচ্ছিল। করার সময় ঘাড় ফিরিয়ে তিথির দিকে এক পলক তাকাতেই দেখলো সে টেরা চোখে তাকাচ্ছে। আইজা হাসছে। আম্বিয়া বেগম খেপাটে চোখে চেয়ে আছেন। বললেন, উচিত হয়েছে, একদম ঠিক কাজ করেছে, থাক তুই এভাবে। তিথির চোখের আইরিশ ঘোরাতে লাগলো। আম্বিয়া বেগম কাছে মাথায় একটা চড় মেরে চলে গেল।
আয়জা গেল না, বলল। ভাইয়া খুলে দেই? আজলান আয়রন টেবিল ফোল্ড করে বলল। এত দরদ আসছে কোথা থেকে? আয়জা মাথা নামিয়ে চলে গেল। তিথি আজলানের দিকে চোখ টেরা করে চেয়ে রইল। আজলান বলল, গাধাকে পিটালেও সে গাধাই থাকবে, তোমার ক্ষেত্রেও সেই দশা। থাকো এখানে পড়ে। গন্ডারের ঘরে একা থাকতে তিথির ভয় করে, তাই পা দিয়ে বিছানায় ধপাস ধপাস মারল তিথি। আজলান দরজা বন্ধ করে চলে গেল। বাইরে দাঁড়িয়ে ফোন আলাপ সারছিল সে। হঠাৎ সামির আর আভিরা ছুটতে ছুটতে এলো, বলল, মামা মামা, মামনি কাত হয়ে পড়ে গেছে। আজলান ফোন সরিয়ে বলল, কোথায়? আম্বিয়া বেগম চেঁচাতে চেঁচাতে আসছেন। বাচ্চাটারে কি মারার পরিকল্পনা করতেছ সবাই মিলে? ওরে ওভাবে বেঁধে রাখছোস, ও গড়াতে গড়াতে পড়ে গেছে পালঙ্ক থেকে। গিয়ে দেখি ব্যথায় কোকাচ্ছে। আজলান ফোনটা পকেটে পুরে ঘরের দিকে পা বাড়ালো। আম্বিয়া বেগম চেঁচাতে চেঁচাতে বললেন, পরের মেয়ের কি দোষ দেব, আমার নিজেরটারই তো দোষ ভরা। আজলান গিয়ে দেখলো তিথি ব্যথায় কোকড়াচ্ছে। আয়জা পায়ের বাঁধনটা খুলতে ব্যস্ত। আজলানের দিকে তাকালো না সে। আজলান বলল, গবেট কোথাকার, গড়াতে গিয়েছো কেন? পড়ে যাবে সেটা জানতে না? তিথি জবাব দিল না। আয়জা পায়ের বাঁধন খুলে দিতেই তিথি পা নামালো। আয়জা বলল, কোথাও ব্যথা পাচ্ছ? পিছু পিছু আম্বিয়া বেগম এসে বলল, পেটে লাগেনি তো বউ? এ সময় কত সতর্ক হতে হয় মেয়েদের। আল্লাহ তোদের কেন যে বুদ্ধি শুদ্ধি দেয় না। তিথি কারো কোনো জবাব দিল না, বেরিয়ে গেল ঘর থেকে। হাঁটতে গিয়ে কঠিন ব্যথা অনুভব করলো কোমরে, কিন্তু কাউকে কিচ্ছু বলল না। কাউকে দুর্বলতা দেখাতে নেই, এদেরকে তো নয়। তাকে হাঁটতে দেখে আজলান বড়সড় শ্বাস ফেলে বলল, উদয় টেনশন করছো, ওর কিচ্ছু হয়নি। ওর সাথে যেমন তেমন করতে পারবি না কিন্তু আজলান। বাচ্চাটার কিছু হলে আমি তোদের ছাড়বো না একদম। রাতের খাওয়া দাওয়া শেষে তিথি আয়জার কাছে চলে গেল। আয়জা বলল, তুমি তোমার ঘরে চলে যাও ভাবি, ভাইয়া আমার উপর ক্ষেপে যাবে। তো আমি কি করব? ভাইয়া আমাকে বকবে। কিছু হতে না হতেই আমাকে মেঝেতে ঘুমাতে বলবে। আমি অনেক সহ্য করেছি, এখন আমার সাথে আমার বাচ্চা আছে। আমাকে কিছু বলা মানে আমার বাচ্চার অপমান। কিছু বলবে না, চিল মুডে থাকো। সামনে তোমার ইনকোর্স পরীক্ষা, পরীক্ষা দেবে না? জানি না। বলেই তিথি কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। এবার ব্যথাটা ক্রমশ বাড়ছে। উফ, কি জ্বালারে! কোমরের হাড্ডি বোধহয় গেল ভেঙে। সকালে ঘুম থেকে উঠে খেয়াল করলো মেঝেতে পা বসাতে অব্দি কষ্ট হচ্ছে। এতটা ব্যথা করছে কোমরে। কোনো মতে পা টিপে টিপে ঘরে গিয়ে দেখলো ঝকঝকে তকতকে মেঝে বিছানা। ইউনিফর্ম পরে মাথা চুল ঠিকঠাক করছে আজলান শেখ। তিথি এসেছে দেখে ঘাড় ফিরিয়ে তাকালো। তিথি আহত দৃষ্টিতে চেয়ে আছে, কেউ কিছু বলল না। তিথি ব্রাশে টুথপেস্ট লাগিয়ে নিল। ব্রাশ করতে করতে লাগলো, এত শব্দ করে কুলি করতে লাগলো যে আজলানের বিরক্তের সীমা রইল না। কাতকুত করে গলা পরিষ্কার করতে লাগলো, যেন গলা নয় ইটের কারখানা। আজলান বেরিয়ে গেল। তিথি মুখ মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়িয়ে হালকা করে কোমরের দিকে উন্মুক্ত করে দেখলো ফুলে গেছে সেখানটাতে। কি টনটনে ব্যথা। আজলান তখনই ঘরে প্রবেশ করতেই তিথি চেঁচিয়ে উঠে বলল, ছি! আজলান তার টুপিটা নিতে ভুলে গিয়েছিল। সেটা হাতে নিয়ে তিথির দিকে তাকিয়ে বলল, সমস্যা? তিথি আয়নায় আজলানের দিকে চেয়ে বলল, বিরাট সমস্যা। আমি যখনই আমার কাপড় সরাবো তখনই তোমাকে চলে আসতে হবে। শয়তানটা তোমাকে বলে দেয় না তোমার সাথে ওর খুব ভাব? শাট আপ। তিথি চুপ করে গেল। আজলান তার বাহু ধরে তার দিকে ফিরিয়ে বলল, ঘর, বিছানা, ওয়ার্ড্রোব কিছু যেন এলোমেলো না হয়। ওকে বস। অ্যাডভোকেট তসলিমা খাতুনকে বলে দিয়েছি পেপারটা যেন আর 9টা মাস পর দেয়। তিথি চেঁচিয়ে বলল, ডিভোর্স পেপার? হ্যাঁ। সত্যি সত্যি ডিভোর্স দেবে আমাকে? জাস্ট শাট আপ। ওনার কাছে তুমি গিয়েছিলে, সো উনি যা বলেছেন আমি শুধু তোমাকে তাই বলেছি। সব কিছুতে আমাকে ইনভলভ করাটা বন্ধ করো। অ্যান্ড ইউ নো হোয়াট, তুমি একটা অসহ্য বাদর। আরে না না, বাদর না, গন্ডারনি। মানে হচ্ছে গন্ডারের বউকে গন্ডারনি বলে। আজলান কণ্ঠে একটু খাদে নামিয়ে বলল, তোমাকে আমি এই বাড়ি থেকে চিরতরে বের করে দিতাম, পারছি না কেন জানো? জাস্ট বিকজ ইউ আর মাই সো কল্ড ওয়াইফ অ্যান্ড মাদার অফ মাই চাইল্ড। আর কিছু? আমি এসে যদি দেখি তুমি সবকিছু এলোমেলো করে ফেলেছো, তাহলে সোজা বাড়ির বাইরে আউট, তোমার জায়গা বস্তিতে। বস্তি জামাই। আজলান কাজে চলে গেল। তিথি রমলা চাচির সাথে তালে তাল মিলিয়ে রান্নাঘরের কাজবাজ করে নিল। রমলা চাচি একমাত্র তার দুঃখ বোঝে। বলল, তুমি আইলা কেন এই বাড়ি? তুমি যখন ছিলা না, তোমার নামে কত কি বলছে সবাই মিলে। কি বলছে? রমলা ফিসফিস করে বলল, তোমার জামাই রে আর একটা বিয়া করাইবো বলছে।
এরকম হলে আমার চাইতে বেশি খুশি কেউ হবে না, বুঝলে? রমলা চাচি অবাক কণ্ঠে বলল, তুমি হাসতেছ বউ? জামাই যখন অন্য কারোর সোহাগ কইরে কথা বলবো তখন দেখবা কেমন লাগবে। তিথি হাসতে হাসতে বলল, কি যে বলো না, আমার জামাই জীবনেও সোহাগ কইরা কথা বলতে পারবে না। ওই বেটা সেসব জানে নাকি? রমলা চাচি বলল, বাচ্চা পেটে আইছে তারপরে এসব কথা বলবা? দেখো চাচি, বাচ্চা পেটে আসার জন্য প্রেম ভালোবাসার দরকার পড়ে না, বুঝলে? তুমি দেখো কত মানুষের সংসার হয়ে যাচ্ছে প্রেম ভালোবাসা ছাড়া। জগতের নিয়ম তাই, সবাই সংসার করছে, একসাথে ঘুমাচ্ছে, বাচ্চা নিচ্ছে, তাদের মানুষ করছে। ভালোবাসা থাকে গুটি কয়েকটা দম্পতির মধ্যে, ওরাই আসল সুখী, বুঝলে? তুমি তোমার জামাইরে ভালো টালো বাসো না? তিথি ব্যঙ্গ করে বলল, পারি না, আজকেই ছেড়ে চলে যায়। আবার বলো ভালোবাসা, ভালো কাকে বাসা যায় জানো যে ওসবের মূল্য দেবে। তুমি কারো জন্য একটু রান্না করলে সে তোমার রান্নাটা খেলো না, তোমাকে অবজ্ঞা করলো, তার প্রতি তোমার ভালোবাসা আসবে। তুমি কারো জন্য সাজলে সে তোমাকে দেখে বিশ্রী ভাবে কটাক্ষ করলো, তোমার মধ্যে ভালোবাসা আসবে। তুমি কারো কপালে মলম লাগিয়ে দিলে যত্ন করে, তোমার হাতে পেঁয়াজের গন্ধ বলে সে তোমার দিকে ঘৃণা ভরে তাকালো, তোমার তার প্রতি ভালোবাসা আসবে। ভালোবাসা কি অত ক্যালকুলেশন করে হয় বলো? আমি যতবার ভালোবাসতে গিয়েছি ততবারই আঘাত পেয়ে ফিরে এসেছি, তাই ওসবের উপর আমার বিশ্বাস নেই। রমলা চাচি বলল, এত কঠিন কথা বুঝি না বাপু। বিয়া হইলেই জামাইয়ের বউয়ের মধ্যে ভালোবাসা হয়েই যায়, তোমাদের হইল না কেন? আমাদের হবেও না। এইভাবে সংসার করবা? মোটেও না। সংসার কি জেলখানা যে বেরোতে পারবো না? একটা সময় দেখবে ফুরুত করে বেরিয়ে যাব। তোমাদের বাবু ভাবে আমি বড়ই অসহায়, এসব অবজ্ঞা আর তাচ্ছিল্য পেয়ে থেকে যাব, কিন্তু তা হবে না বস। আমি হলাম মেহবুবা মেহনুর তিথি, মুখের কথায় না হলে মারপিট করে জিতি। রমলা চাচি বলল, বাবু আইনের মানুষ, তুমি তার লগে মারপিট করবা? আইনের মাইরে মাপঝোক আছে বুঝলে, কিন্তু আমার মায়ের মাপঝোক ছাড়া। রমলা চাচি এবার হাসলো, বলল, বিয়ার পর তুমি কিন্তু কথাও বলতা না, এখন কত কথা বলো। শোনো, মেয়েরা যখন মা হয় না তখন তারা বর কেন পুরো পৃথিবীর সাথে লড়াই করার ক্ষমতা রাখে, তাই হয়তো একটু একটু গলাবাজি করি। রমলা চাচি বলল, হ্যাঁ তাই তো, কিন্তু তুমি তো বাচ্চাটারে মাইরে ফালাইতে চাইছিলা। তিথি আর জবাব দিল না। তার শেকড়ে ভয়, যদি শেকড়ে একবার গেড়ে যায় বহু গভীরে, এই অবজ্ঞা তুচ্ছতাচ্ছিল্য অপমান তাকে সারা জীবন সয়ে যেতে হবে। মেয়েরা চাইলেই সব পারে না, আবার সব পারলেও সব জায়গায় একটু না একটু ত্রুটি থেকেই যায়। রাত 8টার দিকে আজলান বাড়ি ফিরল। ইউনিফর্ম পাল্টে নিয়ে কোচের উপর শুয়ে আরাম করছিল। তিথি বড় কাতলা মাছ কেটে সাবান দিয়ে হাত দিয়ে সবেমাত্র ঘরে প্রবেশ করেছে। আজলান কোচ থেকে উঠে নাক টেনে বলল, আষ্টে গন্ধ, এই মেহবুব মাছ কেটেছো? কোমরের ব্যথায় তিথির সব বিরক্ত লাগছে। আজলানের এমন প্রশ্ন শুনে বলল, হ্যাঁ তো, আঙুল দিয়ে মাছের নাড়ি ভুড়ি গুমুট সব বের করছি, তারপর সেগুলো দিয়ে কচলে কচলে ভাত খেয়ে আসছি, তোমার জন্য রাখা আছে। আজলান শেখের মুখের এমন অবস্থা হলো যেন বমি তার মুখের সামনে এসেই পড়েছে। গর্জে উঠে বলল, এই চুপ, একদম চুপ। চুপ করবো না, এই মাছের গন্ধ নিয়ে তোমার সাথে মাখামাখি করবো আজ। তিথি যেন তখনই তাকে জড়িয়ে ধরতে যাচ্ছিল। সে দ্রুত পায়ে বেরিয়ে গেল ঘর থেকে, নিচে গিয়ে চেঁচামেচি জুড়ে দিল। তিথি পা টিপে টিপে নিচে যেতে আতিফা বলল, ভাইয়া এসব পছন্দ করে না জানো, তারপরও বলতে চাও কেন? সেটা আমার আর ওনার ব্যাপার, তুমি সেখানে রাগ গলাচ্ছ কেন? আম্বিয়া বেগম বললেন, সবেমাত্র বাড়ি ফিরেছে, তুই একটু শান্তিতে ওকে বসতেও দিলি না। তোমার সামনেই তো সাবান দিয়ে ডলে ডলে হাত ধুলাম, তোমার ছেলে বলে আমার গায়ে নাকি আষ্টে গন্ধ। আম্বিয়া বেগম আর কিছু বললেন না। আতিফা বলল, মাছ কাটার সাথে সাথে তোমাকে ভাইয়ার সামনে যেতে হবে কেন? আমি আমার বরের কাছে কখন যাব সেটা তুমি বলে দেবে? আপু তুই কেন ভাবিকে বকছিস? ভাইয়ার দোষ আছে, এত খুঁত ধরলে আমার নিজেরও রাগ লাগবে। আজলান বাড়িতে ঢুকে এলো, কারো দিকে তাকালো না, চুপচাপ ঘরে চলে গেল। তিথি যখন ঘরে গেল তখন আজলান সবেমাত্র গোসল শেষ করে বের হয়েছে। উদাম গায়ে ঘরময় পায়চারি করতে করতে মাথা মুছছে, গায়ে সাবানের খুশবু। তিথি নাক টানতে টানতে বলল, কি বিশ্রী গন্ধ রে বাবা, এসব সাবানও মানুষ ব্যবহার করে আজকাল। আজলান তার দিকে তাকালো, বলল,
বস্তির লোকজন এই সোপ কখনো চোখেও দেখেনি, ব্যবহার করা তো দূর। তিথি ওয়াশরুমে ঢুকে পড়লো বাঁকা হেসে। সাবানটা দিয়ে ডলে ডলে মুখ হাত ধুয়ে নিল। কামিজের ওড়নাটা বালতিতে ডুবিয়ে রেখে বেরিয়ে এলো। আজলান নাক টেনে বলল, তুমি আমার সোপ ইউজ করেছো? কই না তো। আজলান এগিয়ে এসে তার হাত ধরে শুকে বলল। মিথ্যে বলছো কেন? শুধু হাত দিয়ে ধরেছি। আজলান তার কপালের কাছে শুকে বলল, মুখও ধুয়েছো? সাবানে আবারও চুল লাগিয়ে রাখোনি তো? ওটা দিয়ে তো চুলও ধুয়েছি দুপুরে। আজলান দাঁত কিরমির করতে লাগলো। তিথি বিড়বিড়িয়ে বলল, ফাটা কেস্টোর পছন্দ আছে। আহা কি মিষ্টি গন্ধ। আচ্ছা, এসব গন্ধ মেখে মেয়ে মানুষের সামনে হাঁটলে তো তারা পাগল হয়ে যাবে, জড়িয়ে ধরতে চাইবে। সে জড়িয়ে ধরে নাক টেনে বলল, বাপরে কি খুশবু। আজলান চোখ নিচু করে তাকে দেখে বলল, এসব কি হচ্ছে? ছাড়ো। তুমি আমার গায়ে পড়ো কোন সাহসে? আমার গায়ে তোমার ওই রাতের শয়তানটা এসে বসেছে। মানে আদর পেতে ইচ্ছে করছে, একটু করো না গো। আজলান তাকে দূরে ঠেলে দিয়ে বলল, আমার মেজাজ খারাপ করে এসেছো আদর চাইতে? আর হোয়াট ইজ আদর? এসব ওয়ার্ড শুনতে কেমন লাগে? ভালোই তো লাগে। আজলান কপাল চেপে ধরে বলল, উফ। আমাদের পাড়ার ওই রাতুল ভাই ছিল না, সেও তোমার মতো এরকম করতো। উফ, যা লাগতো না তখন। বলেই তিথি কপাল চেপে ধরে উপ বলে আজলানের মতো হাঁটতে লাগলো। আজলান বলল, সে শয়তানটা আবার কে? তিথি ফিক করে হেসে উঠে বলল, চাইল্ডহুড লাভ। তোমার যেমন একটা টিঙ্কি ছিল, আমারও তেমন একটা ডিঙ্কি ছিল। তাকে দেখলেই আমার দিলের ধারকান বাইরা যেত। সেখানে শব্দ হতো ধুপধাপ ধুপধাপ, যেন ভেতরে ডিজে চলছে। আহ কি ফ্লিংস মাইরি। কোথায় হারিয়ে গেল সেসব ফ্লিংস? কপালে একটা ফাটা কেষ্ট জুটে গেল, আর আমার সেসব ফ্লিংসের মাইরে বাপ হয়ে গেল। বলতে না বলতেই বেসিনের কাছে ছুটে গিয়ে গল গল করে বমি করলো তিথি। পানির ছাপটা মেরে ঢলে পড়তে পড়তে দেয়াল ধরে দাঁড়িয়ে পড়লো বহু কষ্টে। আজলানের দিকে চেয়ে বলল, তুমি যতগুলা চুমু খেয়েছো সব এখন বের হচ্ছে। আগেই বলেছিলাম আমার পেটে ভালো কিছু সহ্য হয় না। আজলান তাকে ধরতে আসলে তিথি এক ঝটকায় দূরে ঠেলে দিয়ে বলল, আই এম ওকে বস। বমি টমি করেছো? তাই একেবারে গোসল করে ফেলাটাই বেটার হবে। তিথি ছুটে গিয়ে সোজা বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। আজলান তাকে চিৎ করে শোয়াতেই টের পেল তিথি জ্ঞান হারিয়েছে। জ্ঞান ফিরতেই তিথি দেখলো তার মুখের উপর একটা পুরুষ মানুষ লেবু পাতা কসলাচ্ছে। তিথি চোখ মেলা মাত্রই দেখলো খুশবুওয়ালা। আহ কি খুশবু রে। আজলান তাকে চোখ খুলতে দেখে বলল, তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছো। তিথি তার গলা জড়িয়ে ধরে বলল, ডক্টর কিন্তু চুমু খেতে বারণ করেনি। দেখি জোরসে একটা চুমু দাও তো। এখন ফ্লিংস এসেছে, ফ্লিংস এর 12টা বেজে গেছে। 13টা বাজলে সমস্যা। কুইক। অসম্ভব। আগে ব্রাশ করো। একটা চুমুর জন্য ব্রাশ লাগবে না চুমু। তিথি আজলানকে খুঁজতে খুঁজতে সুইমিং পুলের ধারে চলে এসেছে। আজলান ফোন আলাপে ব্যস্ত। তিথির কোমর ব্যথাটা বাড়ছে। কিসের উপর ভর করে হাঁটছে সে নিজেই জানে না। ফাটাকেষ্টকে বলা ছাড়া উপায় নেই, নইলে পরে দেখা যাবে অবস্থা কেরোসিন হয়ে গেছে। তখন আর রক্ষে নেই। সে হাঁটতে না পারলে ফাটাকেষ্ট তাকে নিজের মর্জি মাফিক ব্রাশ করাবে আর গোসল করাবে। সে গিয়ে বলল, একটা জরুরি কথা। আজলান রাগত দৃষ্টিতে চেয়ে ইশারা করলো চুপ থাকতে। ভীষণ ব্যস্ত ভঙ্গিতে কথা বলছে সে। তিথি তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, ভীষণ জরুরি, আর সহ্য হচ্ছে না। আজলান আঙুল তুলে ঠোঁটের কাছে রেখে চুপ থাকতে বলল। তিথি তার শার্ট টেনে ধরল। একবার শোনো, রাতে আমার ঘুম হবে না। আজলান তাকে চুপ করানোর জন্য মাথাটা টেনে চেপে ধরল বুকে। যদি ইট পাথরের উপর চেপে ধরতো এতক্ষণে তার কপাল ফেটে রক্ত গড়াতো। এতটা জোরে চেপে ধরে মানুষ? তারপর ফোনের ওপাশের জনকে একের পর এক কমান্ড দিয়ে গেল, থামার নয়। তিথি খুশবুতে মগ্ন হয়ে রইল, তাই নড়াচড়া করেনি। ব্যাপারটা তার মন্দ লাগেনি। শেষে ওকে ফাইন গুড নাইট বলার পর ফোনটা পকেটে রাখতে দেরি। তিথি মুখ তুলে চেয়ে কিছু বলার আগে আজলান জোরসে একটা চুমু খেয়ে ছেড়ে দিয়ে বলল, আজব পাবলিক। কথা বলছি সেখানে এসে ডিস্টার্ব করছে। অসহ্য। বলেই গটমাট পায়ে হেঁটে চলে গেল। তিথি হতচ্ছাড়ার মতো তার যাওয়ার পথে চেয়ে রইল। ঠোঁট মুছে বলল, ওমা, চুমুতে কি কোমরে ব্যথা যাবে? এই লো। আরে আরে, ব্রাশ তো করিনি। আজলান পায়ের উপর পা তুলে বসে টিভি দেখছিল। আম্বিয়া বেগম হন্তদন্ত পায়ে হেঁটে ঘরে এসে বলল, বউটারে কোমরে কত জখম হয়েছে দেখেছিস? মনে হয় হাড্ডিতে আঘাত লেগেছে। এবার মনে হয় বাচ্চাটার আর রক্ষে হলো না। আজলান ভুরু কুচকে কথাগুলো শুনে বলল, এসব কখন হলো? পালক্য থেকে পড়ে যাওয়ার হয়েছে,
তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও ওকে, এখন হাঁটতে অবধি পারছে না, তোকে তো কিছু বলাও যায় না। আমাকে কিছু না বললে বুঝবো কি করে? বউ বাচ্চা তোর, অথচ চিন্তায় মরি আমি, তোকে কেন যে বিয়ে করাতে গেলাম। আজলান রিমোট চেপে টিভি বন্ধ করে বিছানা থেকে নামলো। অনেক বাছাবাছির পর থিন স্পোর্ট উইন্ড ব্রেকার আলট্রা লাইট জ্যাকেটটা বাছাই করে পরে নিল। তারপর মাথার চুল আশ্রে আবার হাত দিয়ে এলোমেলো করে দিল, আবার আশ্রালো। আমেনা বেগম সরু চোখে চেয়ে আছেন। ছোট থেকে তার এসব ঢং দেখতে দেখতে অতিষ্ঠ তিনি। বউটা সহ্য করছেই বেশি, কিছু বলতেও পারেন না। আজলান পারফিউম স্প্রে করে ফোনটা পকেটে ভরতে ভরতে বের হলো। আয়েজাকে ডেকে বলল, ওকে বোরকা পরিয়ে দে, মইনকে গাড়ি বের করতে বল। আম্বিয়া বেগম তার পিছু পিছু এসে বললেন, তুই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিস? ওখানে পরিচিত একজন ডাক্তার আছে, তার কাছে যাব। আম্বিয়া বেগম খুশি হয়ে বললেন। আল্লাহ সুবুদ্ধি দিল এবার। তিথি শ্বশুরের সাথে গল্পগুজব করছে। এই বাড়িতে এই মানুষটা সম্পূর্ণভাবে তিথির পক্ষে কথা বলে। শাশুড়ি মায়ের মতো ক্ষণে ক্ষণে পোল্টি খায় না। সে দেখেছে ছেলের সাথে ওনার অঘোষিত একটা যুদ্ধ চলে সবসময়। তবে উনি ভদ্রলোক, সবসময় তর্কে জড়াতে ভালোবাসেন না। সুকৌশলে এমনভাবে আজলান শেখকে খোঁচা দিয়ে কথা বলেন যেটা বাড়ির অন্যরা সহজে ঠাউর করতে না পারলেও আজলান শেখের কোনা চোখের চাউনি দেখে তিথি স্পষ্ট বুঝতে পারে এজন্য খোঁচা নয়, ওই গোয়ার গালটাতে ঠাস ঠাস করে পড়া চড়। দৃশ্যটা ভাবতেই তিথির শান্তি লাগে। তিথির অসহ্য রকমের যন্ত্রণা হচ্ছিল, এমনকি পায়ের উপর ভর দিয়ে হাঁটতে দম বন্ধ লাগছিল ব্যথায়। আয়জা বোরকা পরিয়ে দিতে আজলান বলল, চলো। তিথি মুখ গোমরা করে চেয়ে বলল, আমি মুখ টুক কিছুই ধুইনি। তোমার মুখ দেখছে কে? আম্বিয়া বেগম বললেন, ওর কথা শুনিস না তো বাবা, নিয়ে যা, ও মনে হয় সাজগোজ করার কথা বলছে। এক্স্যাক্টলি শাশুমা। আজলান তার হাত ধরে বলল, শাট আপ, চলো। ডাক্তারের কাছে যাচ্ছ, সিনেমা হলে নয়। তিথিকে টেনে তুলতে তিথি কোমরে হাত চেপেও মারে বাপরে বলে ডেকে উঠল। আজলান ভয় পেয়ে হাতটা ছেড়ে দিলে তিথি বলল, যাব না ডাক্তারের কাছে, আমি হাঁটতে পারছি না। আফতাব শেখ চশমা ঠিক করে বললেন, তোমার বরকে বলো যেন কোলে তুলে নিয়ে যায়। তিথির ব্যথিত মুখখানা ঝলমলে উঠল। আজলান বলল, এতক্ষণ তো বেশ হাঁটছিলে। তোমার কোলে উঠবো আমি? কোন সময় ধপাস করে ফেলে দাও তার গ্যারান্টি নেই। আফতাব সাহেব ময়েনকে উদ্দেশ্য করে বললেন, মইন, তুমি তোমার স্যারের হয়ে সব কাজ করো, এটুকু করতে পারবে না? ময়েন মাথা হেট করে দাঁড়িয়ে রইল। আজলান ওনার দিকে তাকিয়ে কাটকাট গলায় বলল, মইন, গাড়ি স্টার্ট দাও। ময়েন চলে গেল। আম্বিয়া বেগম ওনার স্বামীকে বিড়বিড় করে বললেন, বেয়াক্কেল একটা, ওর বউ মইন কোলে নেবে কেন? নাতিপতি হয়ে গেছে, এখনো আক্কেল হয় না বুড়োর। তিথির কিছু ভালো লাগছিল না, তবুও চুপটি করে সবার তামাশা দেখছিল, বিশেষ করে আজলান শেখের। তাকে কিভাবে কোলে নিলে তার একটুও আয় ক্ষয় হবে না, এতটুকু সৌন্দর্য কমবে না, সেটা বোধহয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল। তারপর অনেক ভাবাভাবির পর তাকে কোলে তুলে নিয়ে বেরিয়ে গেল। তিথি কিচ্ছু বলল না, ব্যথায় সে জগৎ সংসার ভুলে যাচ্ছে। আজলান শেখকে বোধহয় সবার আগে ভুলে গেছে। হঠাৎ করে মাথায় এলো, আরে একে কোথা থেকে এলো? তার জীবনটা তো ঝকঝকে নীল আকাশের ওই রংধনুর মতো রাঙিন ছিল। হাসি খুশি চঞ্চল মতি তিথি সে। এত দুঃখ চেপে হাসতে কবে শিখে গেছে। ডাক্তার তাকে ভালো মতো দেখে ফরওয়ার্ড বন্ডিং, ব্যাকওয়ার্ড বন্ডিং পরীক্ষা দিল, সাথে নিউরোলজিক্যাল ডিফিসিয়েন্সি আছে কি নেই সেই ব্যাপারেও কথা বলল। কোমরের এক্সরে এবং এমআরআই করাতে বলল এবং পরামর্শ দিল সবসময় শক্ত সমান বিছানায় ঘুমাতে হবে। ফোমের বিছানায় ঘুমানো যাবে না এবং ফোমের নরম সোফায় অনেকক্ষণ বসা যাবে না। ঘুমানোর সময় সোজা হয়ে ঘুমাতে হবে, বেশি নড়াচড়া করা যাবে না। আজলান বাচ্চার কথা ভেবে অস্থির হয়ে পড়েছিল। ডাক্তার একটু রাখতে স্বরে বলল, প্রেগনেন্সির সময় শুধু মাকে নয়, ফ্যামিলির সবাইকে সতর্ক থাকতে হয়। ভাগ্যবানও বেবির কিচ্ছু হয়নি, অনেক বড় একটা বিপদ হয়ে যেতে পারত। তিথি পুরোটা সময় কোনো প্রকার কথা বলল না। দুটো ইঞ্জেকশন পুশ করার পর কেবিনে প্রায় 2 ঘন্টার মতো সময় কাটিয়েছে সে। ব্যথা কমে আসার পর 2-1টা কথা বলেছে নার্সের সাথে। আজলান ভেবেছিল মারাত্মক কিছু হয়ে গিয়েছে। তিথি কথা বলায় স্বস্তি পেল সে। কি ডেঞ্জারাস মহিলা, সারাক্ষণ বক বক করা, মাথা নষ্ট করে দেবে, আবার চুপ করে থাকলে আতঙ্কের শেষ নেই। গাড়িতে নিয়ে আসার পথে আজলান বলল, হাঁটতে পারবে? দৌড়াতে পারবো, ছোবেরা একদম অসহ্য লাগে। তার আবার ছিঁড়ে গেল। তোমার ষড়যন্ত্র কি আমি বুঝতে পারছি না? তুমি আমার বাচ্চাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্রটা করেছো, তোমাকে আমি ছাড়বো না। বলে আজলানের বাহু খামচে দিয়ে টলমলে চোখে তাকালো। আজলান তাকে সংশোধন করে দিয়ে বলল, ওটা আমার বাচ্চা, ঠিক আছে? অ্যাবর্শন করানোর জন্য ডাক্তারের পিছু পিছু কে দৌড়েছে তার প্রমাণ আমার কাছে আছে।
শুকনো দরদ দেখাচ্ছ এখন, ডিসগাস্টিং। একদম চুপ থাকো, বেশি কথা বললে এখানে রেখে চলে যাব। তিথি মুখ ভার করে রইল। ব্যস্ত শহরে এই কোলাহল তিথির একটুও ভালো লাগছে না। হঠাৎ হঠাৎ জীবনটাকে বেশ পানসে লাগে, যেন কোথাও একটু স্বস্তি নেই, শান্তি নেই, আনন্দ নেই। জীবনে ভালোবাসার মানুষ থাকার চাইতে ভীষণ করে ভালোবাসতে পারার মতো একটা মানুষের দরকার হয়, যাকে খুব করে মন ভরে ভালোবাসতে ইচ্ছে করবে। তিথির জীবনে এরকম কেউই আসেনি, না তাকে কেউ ভালোবেসেছে, না তার কাউকে ভালোবাসতে ইচ্ছে করেছে। যার দিকেই দুপা এগিয়েছে সেই তাকে 10 পা পিছিয়ে যেতে বাধ্য করেছে। যেতে যেতে হঠাৎ করে মইনকে সে বলল,